সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। অবশেষে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকের ঝুমি নদীতে জল বেড়েছে। ভেসে আসছে কচুরিপানার চাপে 7টি বাঁশের সাঁকো ভেঙে ভেসে গিয়েছে। 4টি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার সকালে এলাকাতে আসেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস। তিনি এলাকা পরিদর্শন করেন। অবশেষে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকের ঝুমি নদীতে জল বেড়েছে। ভেসে আসছে কচুরিপানার চাপে 7টি বাঁশের সাঁকো ভেঙে ভেসে গিয়েছে। 4টি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার সকালে এলাকাতে আসেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস। তিনি এলাকা পরিদর্শন করেন। অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা প্রতিদিন জলের ওয়াটার লেভেল পাই। এখনো পর্যন্ত বিপদসীমার নিচে জল বইছে। নদীর উপর বাঁশের সাঁকোগুলি ভেঙে যাওয়ায় নৌকায় পারাপার চলছে। আমরা স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে নৌকাতে একসাথে বেশি মানুষ না তোলা হয় এবং প্রয়োজনে লাইফ জ্যাকেট রাখার জন্য প্রতিটি নৌকো যাতে ফিট থাকে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে নদীর সামনে বিদ্যালয়ের অবস্থান হওয়ায় মনসুকা এলএন হাই স্কুলের পরীক্ষা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে পরিস্থিতির উন্নতি ঘটলে পরীক্ষা নেওয়া হবে। যোগাযোগের জন্য দেওয়া হচ্ছে খেয়াতেই পারাপার করছেন। অপরদিকে ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীর উপর তৈরি ফেয়ার ওয়েদার সেতু ভেঙে যাওয়ায় সাঁকরাইল ব্লক এবং নয়াগ্রাম ব্লকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গড়ধরা থেকে নয়াগ্রামের দেউলবার গ্রামের সাথে যোগাযোগের জন্য সুবর্ণরেখা নদীর উপর তৈরি করা হয়েছিল ফেয়ার ওয়েদার সেতু। লাগাতার বৃষ্টির জেরেই সুবর্ণরেখা নদীতে জল বাড়ে, যার ফলে তৈরি হওয়া ফেয়ার ওয়েদার সেতুটি ভেসে যায়। তাই ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গড়ধরা থেকে নয়াগ্রাম ব্লকের দেউলবার পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই ব্লকের। ওই সেতুটি ভেঙে যাওয়ায় প্রায় কম করে 20টিরও বেশি গ্রামের মানুষ চরম সমস্যায় পড়েছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে নৌকাতে চেপে পারাপার করতে হচ্ছে নদী, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা। সে সঙ্গে বারংবার প্রশাসনের কাছে জানানোর পরে কংক্রিটের সেতু নির্মাণ করা হয়নি। আবারও গ্রামের বাসিন্দাদের দাবি জানিয়েছেন কংক্রিটের সেতু নির্মাণ করার জন্য। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ফেয়ার ওয়েদার ব্রিজের উপর দিয়ে অনেকে রামেশ্বর মন্দির, তপবনের মতো বিভিন্ন পর্যটন স্থলগুলি ঘুরতে চান। এলাকার মানুষের দাবি, ওই ফেয়ার ওয়েদার ব্রিজের বদলে যদি কংক্রিটের সেতু বানানো হয় তাহলে একদিকে যেমন এলাকার বাসিন্দাদের সুবিধা হবে, অপরদিকে পর্যটকদের আনাগোনা বাড়বে। কারণ বর্ষার ফেয়ার ওয়েদার ব্রিজটি ভেসে যাওয়ার ফলে এই রাস্তা দিয়ে কোনো পর্যটক যাতায়াত করতে পারে না।
কতটা জল বাড়তে পারে এখনো ঝুমি নদীর? জল বাড়বে, আমরা প্রতিদিনই নজর রাখছি। প্রতিদিন সকালবেলা আমরা একটা ওয়াটার লেভেল পাই, আজকেও পেয়েছি। জল এখনও বিপদসীমার নিচে সব জায়গাতেই আছে, তবে যদি বাঁকুড়া পুরুলিয়াতে খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে এইসব নদীগুলোর জল বেড়ে যায়, ঝুমি শিলা এইসব নদীতে জল বেড়ে যায়। তো আমরা নজর রাখছি, এখনও বিপদের কোনো আশঙ্কা নেই। তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঝুমি নদী বা শিলাবতী নদীর উপরে অনেকগুলি বাঁশের সাঁকো তৈরি করা আছে, যেগুলি মানুষের লাইফ লাইন এপার ওপার হওয়ার জন্য। তো সেগুলি সব ভেঙে গেছে, এবং সেইগুলি ভাঙার জন্য এলাকার মানুষের দুর্ভোগ আছে, যেটা যে নৌকা করে পেরোতে হয় বছরের কয়েকটা মাস। পাশে একটা স্কুল আছে এখানে, মনসুখ এলেন হাই স্কুল, তো তার বেশিরভাগ ছাত্র এপার থেকে যায়। তো যারা এপার থেকে যায় তাদের পক্ষে এই সমস্যা হচ্ছে, এখন নৌকা করে পারাপার করতে হয়। ব্রিজটা হচ্ছে, ব্রিজটা এখনও সময় লাগবে, আশা করি এই বছর বা সামনের বছর হয়তো শেষ হবে, সামনের বছর শেষের দিকে। তো চেষ্টা করতে হবে ব্রিজটা তাড়াতাড়ি করার। এই ব্রিজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে, অ্যাপ্রোচ রোডগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের এই পারাপারের ভোগান্তিটা কমবে। তবুও অনেক ছোট ছোট বাঁশের ব্রিজ সবাই বানায় বিভিন্ন নিজস্ব এলাকার জন্য, সেগুলি ভেঙে যাবে, সেগুলি ভেঙে প্রতিবারই ভেঙে যায়। এখন যেমন দেখতে পাচ্ছেন আপনারা, সমস্ত বাঁশের সাঁকোগুলি ভেঙে গেছে বা জলের তলায় তলিয়ে গেছে। এগুলির জন্য সমস্যা মানুষের হয়, সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে। নৌকা পারাপার হচ্ছে, এটা নজর আমরা রাখবো যাতে করে নৌকাগুলি সেফ সিকিউরিটিভাবে পারাপার করে। কারণ আমরা দেখেছি যে অনেক মানুষ একসঙ্গে নৌকায় উঠে যায়, সেই ক্ষেত্রে নৌকাতে লাইফ জ্যাকেট রাখা বা নৌকাগুলি মেরামত করে যেন ফিট করে নেয় ওরা, সেটা একটু আমি পঞ্চায়েত প্রশাসনকে বলবো, লোকাল বিডিও সাহেবকে বলবো যে যতগুলি ঘাট আছে সেগুলো একটু ইন্সপেকশন করা, নৌকাগুলি একটু দেখা, যাতে করে যে নৌকাগুলি চলবে সেগুলি যেন মোটামুটি সেফ থাকে, সেটা আমরা নজরদারি করব। পাকা ব্রিজ তৈরির কাজ এখন তাহলে বন্ধ আছে? পাকা ব্রিজ তৈরির কাজ চলছে, আপনারা দেখছেন যে একটা স্ল্যাব ঢালাই করা হচ্ছে, একটা স্ল্যাব বাকি আছে। তো এই স্ল্যাবটা ঢালাই তো এই বর্ষার জলে করা যাবে না, বর্ষার জলটা কমলে করা হবে। এবং এর পাশাপাশি অ্যাপ্রোচ রোডের কাজটা চলছে নদীর ওপারে, অ্যাপ্রোচ রোডের কাজ চলছে, এপারেও কাজ হবে। তার জন্য কিছুটা জমি জট আছে, সেটা আমরা কাটানোর চেষ্টা করছি সবাই মিলে। জাতীয় সড়কের উপর লরির পেছনে কন্টেনার গাড়ির ধাক্কায় আহত হলেন কন্টেনার গাড়ির চালক। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কের বেন্দা থানার কুলিগাড়িয়ার কাছে। জাতীয় সড়কের উপর লরির পেছনে কন্টেনার গাড়ির ধাক্কায় আহত হলেন কন্টেনার গাড়ির চালক। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কের বেলদা থানার কুলিগাড়িয়ার কাছে। জানা গিয়েছে, এদিন উড়িষ্যাগামী একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি কন্টেনার গাড়ি। দুর্ঘটনায় গুরুতর আহত হন কন্টেনার গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহত চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য। দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। আমি জানি তুমি দেখো সামনে একটা কথা বলি। কিভাবে ঘটলো ঘটনাটা? বলছি আমি তো লোডিংয়ে যাব বলে আমি টাটা করতে এসেছি, দিয়ে আমি ইন্ডিকেটার জ্বালিয়ে দাঁড়িয়েছিলাম, দিয়ে সে পুরো মদ অবস্থায় ছিল, এসে সপাটে মেরে দিয়েছে। তুমি কোত্থেকে এসেছিলে? আমি তো বেলদা থেকে আসছি। কোথায় যাবে লোডিং করে? এই আমি যাব রানীসরে যাব। কি গাড়ি মেরেছে? কন্টেনার গাড়ি। আহত হয়েছে? না, অত তেমন কিছু হয়নি। কি নাম তোমার? আমার নাম মুকেশ দাস। বাড়ি? বাড়ি বিহার। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে অভূতপূর্ব পড়ুয়া সংকট। অর্থনীতিতে ভর্তি মাত্র 1 জন, পদার্থবিদ্যায় 6 জন। কর্মসংস্থান না হওয়ার কারণকে দুশ্চান শিক্ষা মহল। অভূতপূর্ব পড়ুয়া সংকট। অর্থনীতিতে ভর্তি মাত্র 1 জন, পদার্থবিদ্যায় 6 জন। কর্মসংস্থান না হওয়ার কারণকে দুশ্চান শিক্ষা মহল। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে মাত্র 803 জন, যেখানে অনার্স ও জেনারেল মিলিয়ে মোট আসন সংখ্যা 2400। 17টি অনার্স বিষয়ে একটিরও সব আসন পূরণ হয়নি।
অধ্যাপকদের মধ্যে শুধুই হতাশার ছবি। কলেজের ইতিহাসে এত কম সংখ্যক ছাত্রছাত্রী কোনোদিনও ভর্তি হয়নি। ভর্তির এই বেহাল দশা কলেজ কর্তৃপক্ষকে উদ্বেগে ফেলে দিয়েছে। কারণ গত 2016 সালের পর আগামী 2-1 মাসের মধ্যে কলেজের ভিজিট হবে এ গ্রেড ধরে রাখা নিয়ে কলেজের অধ্যাপকদের গলায় হতাশার সুর। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, আমাদের কলেজে পঠন পাঠন বেশ ভালো। গত 5 বছরে 5 জন বিশ্ববিদ্যালয়ের টপার হয়েছেন। 2400 আসনের মধ্যে এসসি এসটি ওবিসি 50% সংরক্ষণ রয়েছে। তারপরে 1200 আসনের মধ্যে 803 জন ভর্তি হয়েছে। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে গণিত অনার্সে মোট আসন 120, সেখানে ভর্তি হয়েছে মাত্র 22 জন। ইংরেজি অনার্সে মোট 138টি আসন, ভর্তি হয়েছে মাত্র 75 জন। ইতিহাসে 161টি আসনে 23 জন ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। একইভাবে রাষ্ট্রবিজ্ঞানে 21 জন, দর্শনে 21 জন, অ্যাকাউন্টেন্সিতে 27 জন, বোটানিতে 24 জন, কেমিস্ট্রিতে 31 জন, কম্পিউটার সায়েন্সে 10 জন, ভূগোলে 17 জন ভর্তি হচ্ছে। সাধারণত ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় 20% ড্রপ আউট হন। বিগত বছরগুলিতে এই কলেজে 1600 থেকে 17 জন ছাত্রছাত্রী ভর্তি হতেন। তাদের মধ্যে প্রায় 1200 জন পরীক্ষা দিতেন। এবার সেই সংখ্যাটা এক ধাক্কায় কমে 803-এ নেমে গিয়েছে, অর্থাৎ মোট আসনের 1/3 সিট পূরণ হয়েছে। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান খুবই খারাপ। তমলুকের মানিকতলা মোড় থেকে প্রায় 1.5 কিলোমিটার টোটো বা অন্য যানবাহনে আসতে হয়। কলেজ পর্যন্ত বাস আসে না। এছাড়াও কলেজের সংখ্যাও বেড়েছে। অন্যান্য কলেজে ছাত্রছাত্রীরা চলে যাওয়ায় তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ছাত্র সংখ্যা এবারে অনেকটাই কম ভর্তি হয়েছে। কলেজে যে ছাত্র সংখ্যা কম এবং রেজাল্ট আগে অনেকগুলো ইয়ারে ভালো ফল করেছে, কি বলবেন এই বিষয়ে? না, আমাদের কলেজের যে বাৎসরিক রেজাল্ট ইউনিভার্সিটির এন্ড সেমিস্টার এক্সামে, যেটা ফাইনাল রেজাল্ট আমরা বলি, সেখানে পাশের হার খুবই ভালো। আমাদের অলমোস্ট নয়, প্রত্যেক বছর আমাদের পাশের হার হচ্ছে 100%। এবং ইউনিভার্সিটি টপার যাকে বলে, গোল্ড মেডালিস্ট, সেখানে গত 5 বছরে 18 থেকে 23 সাল পর্যন্ত আমাদের 5 বছরে 5 জন টপার আছে। 19 সালে ফিজিক্সে টপার হয়েছিল, 20-21 ম্যাথ ফার্স্ট সেকেন্ড হয়েছে, 21-22 সেশনে বিএড সেকশনের ফার্স্ট সেকেন্ড আমাদের কলেজের। কাজেই আমাদের পড়াশোনার মান এবং রেজাল্ট এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেই না একদম। কিন্তু ছাত্র সংখ্যা আসলে আমাদের একটা জিনিস আমি যেটা দেখেছি, আমাদের আশেপাশের কলেজে কয়েক কিলোমিটারের মধ্যে ইদানিংকালে বেশ কয়েকটা কলেজ গড়ে উঠেছে, যেটা তার মধ্যে অন্যতম হচ্ছে মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ, যেটা মহিলা কলেজ গড়ে উঠেছে। এখন ছাত্রীদের ভর্তি হওয়ার হারটাই বেশি। পাশে রবীন্দ্র ভারতী মহাবিদ্যালয় তৈরি হয়েছে কয়েক কিলোমিটারের মধ্যে। আপনার লোকেশনাল অ্যাডভান্টেজ মহিষাদল কলেজ, অনেকেই ভাবে আমাদের এখানে রাস্তায় ঢুকতে হয়, অনেক ছেলেপেলে ভাবে যে 5 টাকা দিয়ে আমি মহিষাদল চলে দেবো, কেন আমি 20-40 টাকা খরচ করে মহাবিদ্যালয়ে আসবো। এখানে আসতে গেলে আমাদের তো টোটো অথবা রিক্সা ছাড়া তো কোনো উপায় নেই, অথবা হেঁটে আসতে হবে অনেকটা পথ, পাক্কা 2 কিলোমিটার পথ। তাজপুরে হকার উচ্ছেদ করতে গেলে ফরেস্ট অফিসারকে হুমকির অভিযোগ মন্ত্রী অখিল গিরির। তাজপুরে হকার উচ্ছেদ করতে গেলে ফরেস্ট অফিসারকে হুমকির অভিযোগ মন্ত্রী অখিল গিরির। তাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বন দপ্তরের জায়গায় দিনের পর দিন দোকান বা ঘর গজিয়ে উঠেছে। তা সরাতে গেলেই বাধা দেয় রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। অখিল গিরির সঙ্গে তর্কে জড়ালো ফরেস্ট অফিসার মৌমিতা সাউ। বন দপ্তরের অভিযোগ যে বন দপ্তরের জায়গায় আগে থেকে কয়েকটি দোকান ছিল, তবে সমুদ্রের জলে সেই দোকান তলিয়ে যায়। পুনরায় গতকাল রাতে নতুন করে বন দপ্তরের জায়গায় দোকান করেন ওই ব্যবসায়ীরা। তখনই বন দপ্তর বাধা দিতে গেলে ঘটনাস্থলে আসেন রামনগরের বিধায়ক অখিল গিরি। ফরেস্ট আধিকারিক মৌমিতা সাউয়ের অভিযোগ, অবৈধ নির্মাণ করে বেশ কিছু দোকানদার এবং বন দপ্তরের আধিকারিকরা যখন বাধা দেয় তখন তাদের হুমকির শিকার হতে হয়। মন্ত্রী অখিল গিরির সঙ্গে বচসা নিয়ে তিনি পরে জানাবেন বলে জানিয়েছেন। আপনার আয়ু 7-8 দিন 10 দিন, আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না,
আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারতো। আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। হবে না, ডান নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। আর এই এলাকা নিয়ে সিএমও ধরে না 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 আপনি না 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 ডিএফও সাহেব, আপনি আপনি না 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 আপনি ভুল শুনেছেন। আমি আপনাকে প্রথম বলেছি দোকানের সামনে বেড়া করবেন না। আপনি বললেন আমি কোনো দোকানের সামনে বেড়া করছি না। নতুন করে দোকান আমাদের সমুদ্র, আমি বলছেন দোকানের সামনে বেড়া করবেন না। সেই দোকান 22টা দোকান সমুদ্রের ধারে, সেটা জলের তলায় চলে যাচ্ছে। সেটা 10 ফুট পিছানোর কথা হয়েছিল, আপনার সাথে কথা হয়েছিল। তাহলে সেইটাই আপনি বুঝেননি। আমি বলেছি 10 ফুট পিছিয়ে আসবে, তারপর আবার আমরা পাথর পড়লে আমরা এগিয়ে যাবো। আপনাকে বলেছি 10 ফুট পিছাবো না স্যার। তাহলে না 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 সে দোকানগুলো তাহলে কোথায় যাবে? সে বললো অভিযোগ আছে ফরেস্ট অফিস থেকে দোকানগুলো ভাঙা হয়েছে এবং রাত্রে আগুন লাগানো হয়েছে। না, আগুন লাগানো হয়েছে কিনা আমি জানি না, তবে রাত 11টার সময় ফরেস্ট অফিসারের কিছু লোক এখানে বাংলোতে লুকিয়ে ছিল। সেদিনকে খুব প্রাকৃতিক দুর্যোগ ছিল, গ্রামের লোকেরা ঘরের মধ্যে ছিল, দোকানদাররা। এখানে সমুদ্রের বাঁধ ভেঙেছে, কিছুটা মেরামত হয়েছে, আবার কিছুটা মেরামত বাকি আছে। যেখানে মেরামত বাকি আছে সেই জায়গায় দোকানগুলো ছিল, সেই দোকানগুলো জলের তলায় চলে যাবার আশঙ্কায় ওরা কিছুটা দোকান পিছিয়ে এসছিল। সেখানে ফরেস্টের লোকেরা, রেঞ্জার, এখানে একটা রেঞ্জার এসছে। সেই রেঞ্জার 11টার সময় রাতের বেলা যখন সবাই ঘরে আছে তখন করাত দিয়ে বাঁশ কেটে এই সমস্ত দোকান আজকে তুলে ভেঙে দিয়েছে, সমস্ত দোকান ভেঙে দিয়েছে। তাই আমরা বললাম যে এই ভেঙে দিলেন কেন রাত্রিবেলা? সকালবেলা একটা আলোচনা করতে পারতেন। তা ডিএফওকে বললাম যে আমাদের পিছনে 20 ফুট 10 ফুট 15 ফুট জায়গা দিতে হবে, এই জায়গাগুলো সরে আসবে, আবার যখন সমুদ্রের বাঁধ মেরামত হবে ওরা তার নিজের জায়গায় চলে যাবে। কথা শুনতে চায়নি। এতগুলো লোকের কে উচ্ছেদ করছে, এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে। তার জন্য আজকে আমি এখানে এসেছিলাম। ওই পুরনো দোকানগুলো যেখানে সমুদ্রে বাঁধ ভেঙেছে তার থেকে 25 ফুট পিছিয়ে এসে, হ্যাঁ এটা ফরেস্ট ল্যান্ড, এটা কোনো অসুবিধা নেই, কেউ কারো ল্যান্ড নিচ্ছে না, কোনো দোকানদার এখানে ল্যান্ড নিচ্ছে না। শুধু তারা কয়েক মাস বাঁধ মেরামতি পর্যন্ত অপেক্ষা করছে, এখানে এসে বসবে, দোকানদারি করবে। এখানে যেহেতু পর্যটন কেন্দ্র, সমুদ্রের ধারে বহু পর্যটক আসে, এখানে কিছু রুজি রোজগার করার জন্য তারা বসেছিল। এই ফরেস্ট অফিসাররা এরা কিছু কথা না শুনে রাতের অন্ধকারে দোকান সব ভেঙে দিয়েছে। তার জন্য গ্রামবাসীরা এসেছে। আজকে আমি বলে গেলাম 25 ফুট ভিতরে তারা একটু ভিতরে ঢুকে আসবে, অস্থায়ীভাবে ভিতরে ঢুকে আসবে। পরবর্তীকালে বাঁধ মেরামত হলে আমরা আবার স্বচ্ছ জায়গায় চলে যাব। দীঘায় উত্তাল সমুদ্র, পর্যটকদের জন্য পুলিশের বিশেষ নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদের মৎস্য শিকারে মানা। টানা নিম্নচাপ ঝোড়ো হওয়ার ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার গভীর সমুদ্রে মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তরের তরফে। দীঘায় উত্তাল সমুদ্র, পর্যটকদের জন্য পুলিশের বিশেষ নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদের মৎস্য শিকারে মানা। টানা নিম্নচাপ ঝোড়ো হওয়ার ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার গভীর সমুদ্রে মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তরের তরফে। তাই দীঘার স্নানঘাটগুলিতে শনিবার সকাল থেকে বাড়তি নিরাপত্তা চালানো পুলিশ প্রশাসন। মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্কতা, স্পিডবোট করে নজরদারি।
ভাটার সময় যে সমস্ত পর্যটকরা সমুদ্র স্নান করছেন তারা যাতে কোমরের বেশি জলে না নামেন এবং মদ্যপান অবস্থায় সমুদ্রে স্নান করতে না নামেন তার আবেদন জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। দীঘায় মৎস্যজীবীদের জন্য বিশেষ নির্দেশিকা জরুরি, আগামী 24 ঘন্টার জন্য সমুদ্রে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদের ফিরে আসার জন্য বলা হয়েছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কায় নির্দেশিকা জারি করা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সমুদ্র ও নদী উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। যারা গিয়েছে তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ নিয়েছি ওটা স্যার। বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসেবে নিয়মিত মাইনে তুলেছেন এক তৃণমূল নেতা। মাস শেষে স্কুলে গিয়ে হাজিরা খাতা ভরাট করতেন। নিজের স্কুলে না গিয়ে একজন দামি শিক্ষিকাও রেখেছিলেন। চণ্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। ওই তৃণমূল নেতা তারই ভাইয়ের স্ত্রী অমিতা প্রধানকে টিচার হিসেবে রেখে ক্লাস করাতেন। জেলাশাসক ডিআইকে নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করে দেখার জন্য। ডিআই এর তরফ থেকে শোকজ লেটার যায় অভিযুক্ত শিক্ষকের হাতে। স্কুলের ছাত্ররাও এক কথায় স্বীকার করে নিয়েছে। ঝাড়গ্রামের জাম্বনি ব্লকের কাপাসী গ্রামে খাওয়ারের সন্ধানে ঢুকে একাধিক বাড়ি ভেঙে তাণ্ডব চালালো একটি দলছুট দাঁতাল হাতি। ঝাড়গ্রামের জাম্বনি ব্লকের কাপাসী গ্রামে খাওয়ারের সন্ধানে ঢুকে একাধিক বাড়ি ভেঙে তাণ্ডব চালালো একটি দলছুট দাঁতাল হাতি। শুক্রবার ভোর রাতে খাওয়ারের সন্ধানে ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের পুকুরিয়া বিটের কাপাসী গ্রামের খাওয়ারের সন্ধানে একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে। হাতির গর্জন শুনে গ্রামবাসীরা জানতে পারে গ্রামে হাতি ঢুকেছে। এরপর গ্রামবাসীরা ওই হাতিটিকে গ্রাম থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু দলছুট হাতি ওই গ্রামে পরপর একাধিক বাড়িতে ঢুকে খাওয়ারের সন্ধানে তাণ্ডব চালায়। বাড়ি ভেঙে দেয় হাতিটি, সেই সঙ্গে গোটা গ্রাম জুড়ে তাণ্ডব চালায়। ওই গ্রামে তাণ্ডব চালিয়ে শনিবার সকালে স্থানীয় জঙ্গলের দিকে চলে যায় একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি, যার ফলে ওই গ্রাম জুড়ে হাতির হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দপ্তরকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের পক্ষ থেকে হাতি যাদের বাড়ি ভেঙে দিয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সেই সঙ্গে বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। রাজ্য সরকারের হাত ধরে তমলুকে গড়ে উঠেছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ। সেই কলেজের পরিকাঠামো চিকিৎসা পরিষেবার বিষয় শনিবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। রাজ্য সরকারের হাত ধরে তমলুকে গড়ে উঠেছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ। সেই কলেজের পরিকাঠামো চিকিৎসা পরিষেবার বিষয় শনিবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। সাংসদ তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিকের কাছ থেকে পরিকাঠামোগত বিষয় জানেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গাঙ্গুলি জানান, মেডিকেল কলেজের যে পরিকাঠামোর প্রয়োজন তা অনেক কম, তাই পরিকাঠামো বাড়ানো এবং চিকিৎসা পরিষেবার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি সমস্ত বিষয়টি জানালাম, আগামী দিনে যাতে সুন্দর পরিষেবা মেলে তার ব্যবস্থা করব। অধ্যক্ষ শর্মিলা মল্লিক জানান, দীর্ঘ সময় ধরে কলেজের বিষয়ে আলোচনা হয়। এই মুহূর্তে আমাদের একটি উন্নত মানের হাসপাতালের প্রয়োজন, তা আমরা জানালাম। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরকে নিয়ে তা করার ব্যবস্থা করা হবে। সাংসদ হওয়ার পর প্রথম তাম্রলিপ্ত মেডিকেল কলেজে যান। ফুল উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানানো হয় তাম্রলিপ্ত মেডিকেল কলেজের পক্ষ থেকে। আমাদের হেলথ মিনিস্টার জেপি নাড্ডার সঙ্গে এই সপ্তাহেই দেখা করব, করে চেষ্টা করব তার কাছ থেকে একটা ফান্ডের ব্যাপারে খানিকটা কথা আদায় করা। পিডাব্লিউডি মানেই সে আকাশমান, পিডাব্লিউডি আমি এখন যাচ্ছিলাম হাইকোর্টে দুদিন আগে, গত 53,000 টাকা খরচ। এটা হয়তো তারা আজকে প্রথম উনি ভিজিট করলেন, আমাদের সঙ্গে খুবই একটা কর্ডিয়াল অ্যাটমসফিয়ারে আমাদের কথাবার্তা হলো। উনি জিজ্ঞেস করলেন আমাদের কি অসুবিধা আছে। সেখানে আমাদের প্রথম যেটা প্রবলেম আর কি, যে আমরা একটা ভালো ইনডোর হসপিটাল দরকার, তো সেইটা উনি একটা প্রতিশ্রুতি দিলেন যে উনি
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে কথা বলবেন এই ব্যাপারে। যদি একটা হসপিটালের টাকা স্যাংশন পার্টলি অন্তত করা যায়, তাহলে আমাদের একটা হসপিটাল আমরা পেতে পারি। নতুন হসপিটাল বিল্ডিং হসপিটাল বিল্ডিংয়ে ওটা আমাদের খুবই প্রয়োজন। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।